নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল WB প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা WBPSC ক্লার্কশিপ পরীক্ষায় আসার মতো সম্ভাব্য প্রশ্ন এবং তার সাথে সাথে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় দেখতে পাওয়া যায়? অপশনগুলো হচ্ছে বিজাপুর, গোলকুন্ডা, হাম্পি, একে বারোদাতে। তো মনে রাখবে, বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ পাওয়া গেছে হচ্ছে হাম্পিতে, অপশন সি। তো বর্তমান কর্ণাটক রাজ্যের হাম্পিতে এই শহরের ধ্বংসাবশেষ বর্তমানে একটি বিশ্ব ঐতিহ্যস্থল। মধ্যযুগীয় ইউরোপীয় পর্যটক ডোমিনিগো পেজ, ফার্নাও নানোস ও নিকোলো ডি কন্টি প্রমুখের রচনা এবং স্থানীয় সাহিত্য থেকে এই সাম্রাজ্যের ইতিহাস সম্পর্কে জানা যায়। নেক্সট প্রশ্ন, 1907 সালে স্যার কার্জন উইলিকে হত্যা করেন কে? এটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো 1907 সালে স্যার কার্জন উইলিকে হত্যা করেছিলেন ML ধিংরা, অর্থাৎ মদন লাল ধিংরা। তো মদন লাল ধিংরা ছিলেন একজন ভারতীয় বিপ্লবী এবং লন্ডনের ইন্ডিয়া হাউসের সদস্য। 1909 সালের 1 জুলাই ML ধিংরা ইম্পেরিয়াল ইনস্টিটিউটের ন্যাশনাল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের দ্বারা আয়োজিত অ্যাট হোমে যোগ দেন। অনুষ্ঠানের শেষে অতিথিরা যাবার সময় ধিংরা ভারত অফিসের আধিকারিক স্যার কার্জন উইলিকে খুব কাছ থেকে গুলি করেন। নেক্সট প্রশ্ন, বাংলায় আদিনা মসজিদের নির্মাতা কে ছিলেন? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার পরীক্ষায় আসে। তো বাংলায় আদিনা মসজিদের নির্মাতা হচ্ছে সিকান্দার শাহ, অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো আদিনা মসজিদ ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার একটি প্রাক্তন মসজিদ। এটি ভারতীয় উপমহাদেশে তার ধরনের বৃহত্তম কাঠামো ছিল এবং সিকান্দার শাহ কর্তৃক বঙ্গীয় সালতানাতের সময় এটি রাজকীয় মসজিদ হিসেবে নির্মিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রপতি পার্লামেন্টের উভয় কক্ষে মোট কতজন সদস্য মনোনীত করতে পারেন? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 14 জনকে। তো রাষ্ট্রপতি লোকসভা এবং রাজ্যসভা উভয় কক্ষে মিলিয়ে মোট 14 জনকে মনোনীত করতে পারেন। নেক্সট প্রশ্ন, নগরপালিকা বিল সংবিধানের কত নাম্বার তফসিলের অন্তর্গত? নগরপালিকা অর্থাৎ এখানে বলা হচ্ছে মিউনিসিপ্যালিটির কথা। তো মিউনিসিপ্যালিটি বিল সংবিধানে 12 অর্থাৎ 12 নাম্বার তফসিলের অন্তর্গত। এটা ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। তো ভারতীয় সংবিধানের পার্ট 9A ধারা 243P থেকে 243ZG পর্যন্ত বর্ণনা করে। আইনটি ভারতীয় সংবিধানের 12 তফসিলে যুক্ত করেছে। ভারতের প্রথম মিউনিসিপ্যাল কর্পোরেশনটি 1688 সালে মাদ্রাজে প্রতিষ্ঠিত হয়েছিল। এটা ভেরি ইম্পর্ট্যান্ট, এইটাও অনেকবার পরীক্ষায় আসে, ভালো করে মনে রাখবে যে ভারতের প্রথম মিউনিসিপ্যাল কর্পোরেশন কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? অ্যান্সার হবে মাদ্রাজে। নেক্সট প্রশ্ন, কোন দুটি নদীর বদ্বীপের মধ্যে কোলেরু হ্রদটি অবস্থিত? এটাও ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে, কোলেরু হ্রদটি হচ্ছে গোদাবরী এবং কৃষ্ণা নদীর মধ্যে অবস্থিত। তো কোলেরু হ্রদ ভারতের অন্যতম বৃহত্তম স্বাদু জলের হ্রদ। এটি অন্ধ্রপ্রদেশে গোদাবরী ও কৃষ্ণা নদীর মাঝে অবস্থিত। নেক্সট প্রশ্ন, মিড ডে মিল শুরু হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে, মিড ডে মিল শুরু হয়েছিল 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। তো পঞ্চবার্ষিকী পরিকল্পনার পোস্ট থেকে প্রশ্ন বারবার পরীক্ষায় আসে, ভালো করে মনে রাখবে। তো মিড ডে মিল শুরু হয়েছিল 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। নেক্সট, কোন বৃক্ষ পশ্চিমবঙ্গের রাজ্যের প্রতীক? তো পশ্চিমবঙ্গের রাজ্যের প্রতীক বৃক্ষটির নাম হচ্ছে ছাতিম গাছ, অপশন বি। তো ছাতিম গাছ পশ্চিমবঙ্গের রাজ্য গাছ এবং এর বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যালস্টোনিয়া স্কলার্স। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন ভিটামিনের অভাবে অ্যানিমিয়া রোগ হয়? অ্যানিমিয়া অর্থাৎ রক্তাল্পতা রোগ হয়। অপশনগুলো হচ্ছে A, D, C নাকি B12। তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশন ডি, ভিটামিন B12 অভাবে অ্যানিমিয়া রোগ হয়।
তো ভিটামিন B12 ঘাটতির কারণে পার্সিনিয়াস অ্যানিমিয়া বা রক্তাল্পতা হয়। ভিটামিন B12 রাসায়নিক নাম হচ্ছে সায়ানোকোবালামিন। পরের প্রশ্ন, ভারতের কৃষিক্ষেত্রে অধিক অংশে কোন বৈশিষ্ট্য দেখা যায়? বৃহদায়তন কৃষিজোত, সমবায় কৃষিজোত, ধনতান্ত্রিক কৃষিজোত নাকি ক্ষুদ্রায়তন কৃষিজোত? তো ভারতের কৃষিক্ষেত্রে অধিক ক্ষেত্রেই দেখা যায় হচ্ছে ক্ষুদ্রায়তনের কৃষিজোত। নেক্সট প্রশ্ন, ধামাল কোন রাজ্যের আঞ্চলিক নৃত্যের নাম? এটাও অনেকবার পরীক্ষায় আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ধামাল হচ্ছে, মনে রাখবে, এটা হরিয়ানা রাজ্যের আঞ্চলিক নৃত্য। আঞ্চলিক নৃত্য থেকে কিন্তু প্রতিবারই পরীক্ষায় কোনো না কোনো প্রশ্ন এসেই থাকে, তো এটা ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, সিনেমা জগতের জন্য অস্কার পুরস্কার দেওয়া হয় কোথা থেকে? ভারত, ব্রিটিশ যুক্তরাষ্ট্র, আমেরিকা যুক্তরাষ্ট্র নাকি ফ্রান্স থেকে? তো মনে রাখবে অস্কার পুরস্কার দেওয়া হয় হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে। অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো চলচ্চিত্র ও বিনোদন জগতের সর্বোচ্চ পুরস্কার সব কিছুই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের হলিউডের ডলবি থিয়েটারে দেওয়া হয়। পরের প্রশ্ন, নিম্নের কোন উৎসবটি কৃষিজ ফসল তোলার সময় অনুষ্ঠিত হয়? এখানে উৎসবও কিন্তু পরীক্ষায় বারবার আসে। আমাদের বিভিন্ন ধরনের রাজ্যে বিভিন্ন ধরনের উৎসব হয়। তো এখানে ফসল তোলার উৎসবটির নাম হচ্ছে অপশন বি, পোঙ্গল। তো পোঙ্গল তামিলনাড়ুর একটি ফসল কাটার উৎসব। অন্যান্য অনেক দক্ষিণ রাজ্যে ফসল কাটার উৎসব পালিত হয় এবং অনেক নামে পরিচিত। এটি থাই পোঙ্গল নামেও পরিচিত, যেটা তামিলনাড়ুতে উদযাপিত হয়। নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটি ক্লোরোফিল অণু উপাদান নয়? অর্থাৎ ক্লোরোফিল অণুতে কোন উপাদানটি থাকে না? অপশনগুলোর মধ্যে কোনটা সঠিক হবে? তো ক্লোরোফিল অণুতে ক্যালসিয়াম থাকে না। অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো রাসায়নিক গঠন অনুসারে ক্লোরোফিল কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন ও ম্যাগনেসিয়াম, লোহা ইত্যাদি নিয়ে গঠিত। নেক্সট প্রশ্ন, কিসের অভ্যন্তরীণ ক্ষরণ হজমে সাহায্য করে? তো আমাদের পাকস্থলীতে তোমরা তো সবাই জানো হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। তো এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষরণের জন্যই এটা হজমে সাহায্য করে। নেক্সট প্রশ্ন, ইম্পেরিয়াল ব্যাংক জাতীয়করণ কত সালে হয়? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো ইম্পেরিয়াল ব্যাংকের জাতীয়করণ হয়েছিল 1955 সালে। অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো দ্য ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া ছিল ভারতের প্রাচীনতম এবং বৃহত্তম বাণিজ্যিক ব্যাংকগুলির মধ্যে একটি, এবং পরবর্তীকালে 1955 সালে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হিসেবে নতুন নামকরণ এবং জাতীয়করণ করা হয়। কিন্তু এখানে কিন্তু তোমাদের আরেকটা অন্যভাবে প্রশ্ন আসতে পারে যে দ্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আগে কি নাম ছিল? তো অ্যান্সার হবে দ্য ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। এটা ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, নিচের কোন দূষকটি ভূমিক্ষয় ঘটায়? তো সঠিক অ্যান্সার হবে অপশন বি, প্লাস্টিক। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সবথেকে উষ্ণতম স্থানটির নাম কি? তো সঠিক অ্যান্সার হবে অপশন ডি, পুরুলিয়ার তোরাং। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান। নেক্সট প্রশ্ন, জলে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র আণুবীক্ষণিক জীবদের কি বলা হয়? প্ল্যাঙ্কটন, বায়োটন, অ্যাকোয়াটন নাকি হাইড্রোটন? তো জলে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র আণুবীক্ষণিক জীবদের বলা হয় প্ল্যাঙ্কটন। অপশন এ। নেক্সট প্রশ্ন, রেলের ডিজেল চালিত লোকোমোটিভ ইঞ্জিন তৈরি হয় কোথায়? চিত্তরঞ্জন, জামশেদপুর, বারাণসী নাকি পেরামগুরুতে? তো রেলের ডিজেল চালিত লোকোমোটিভ ইঞ্জিন তৈরি হয় চিত্তরঞ্জনে। নেক্সট প্রশ্ন, ভারতের সংসদে তথ্যের অধিকার আইনটি কত সালে পাস হয়? এটা তোমাদের আগেও পড়ানো হয়েছিল এবং মোস্ট রিপিটেড প্রশ্ন, অনেকবার অনেক রকমের পরীক্ষায় এসে গেছে, তো তোমাদের পরীক্ষাও আসতে পারে। তো মনে রাখবে তথ্যের অধিকার আইনটি 2005 সালে পাস হয়। তো সংসদে এই আইনটি 15 জুন 2005 সালে পাস হয়েছে, যা 12 অক্টোবর 2005-এ কার্যকরী হয়েছিল। নেক্সট প্রশ্ন, এদের মধ্যে কে আলেকজান্ডারের সমসাময়িক ছিলেন?
চন্দ্রগুপ্ত প্রথম, চন্দ্রগুপ্ত দ্বিতীয়, অশোক নাকি ধনানন্দ? তো ভালো করে মনে রাখবে, আলেকজান্ডারের সমসাময়িক ছিল হচ্ছে ধনানন্দ এবং চন্দ্রগুপ্ত মৌর্য, এই দুটোই ভালো করে মনে রাখবে। তো চন্দ্রগুপ্ত মৌর্য এবং ধনানন্দ এই দুজনেই ছিলেন আলেকজান্ডারের সমসাময়িক। নেক্সট প্রশ্ন, ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? এটা মোস্ট রিপিটেড প্রশ্ন, অনেকবার পরীক্ষায় আসে। তো ভারতের অরণ্য গবেষণা কেন্দ্রটি অবস্থিত হচ্ছে দেরাদুনে। তো উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্রটি অবস্থিত। নেক্সট প্রশ্ন, কোন ব্রিটিশ শাসক ভারতে পুলিশ প্রশাসনে স্থাপন করেন? এটাও খুব ইম্পর্টেন্ট। তো ভারতে প্রথম পুলিশ প্রশাসনে স্থাপন করেছিলেন কর্নওয়ালিস, অপশান এ। নেক্সট প্রশ্ন, ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? বার্ন জার্মানি, ওয়াশিংটন ডিসি আমেরিকা, লিওনে ফ্রান্স নাকি ভিয়েনা অস্ট্রিয়াতে? তো ইন্টারপোলের সদর দপ্তর হচ্ছে ফ্রান্সের লিওনে অবস্থিত, অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, যাকে শর্ট ফর্মে ইন্টারপোল বলা হয়, যার সদর দপ্তর লিওনে রয়েছে, বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক পুলিশ সংস্থা, যার 190টি সদস্য দেশ রয়েছে, প্রতিটি একটি জাতীয় কেন্দ্রীয় ব্যুরো দ্বারা প্রতিনিধিত্ব করে। নেক্সট প্রশ্ন, বাতাপি কাদের রাজধানী ছিল? পল্লব, রাষ্ট্রকূট, চালুক্য নাকি সেন বংশের? তো মনে রাখবে, বাতাপি হচ্ছে চালুক্যদের রাজধানী ছিল, অপশন সি হলো সঠিক অ্যান্সার। তো চালুক্য রাজবংশ 543 সালে পুলকেশী প্রথম দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। পুলকেশী প্রথম বাতাপি তার নিয়ন্ত্রণে নিয়েছিল এবং এটিকে তার রাজধানী করেছিল। এরপর পুলকেশী প্রথম তার বংশধরদের বাদামি চালুক্য হিসাবে উল্লেখ করা হয়। নেক্সট প্রশ্ন, অষ্টপ্রধান কাদের মন্ত্রিসভায় ছিল? গুপ্তদের, চোলদের, বিজয়নগরের নাকি মারাঠাদের? তো এখানে আরেকটা সিমিলারিটি রয়েছে আরেকটা কথার সাথে, যে অষ্টপ্রধান এবং অষ্টদিগ্গজ। অষ্টদিগ্গজ ছিল, মনে রাখবে তোমাদের পড়ানো হয়েছে, অষ্টদিগ্গজ ছিল হচ্ছে বিজয়নগর সাম্রাজ্যের, আর অষ্টপ্রধান ছিল হচ্ছে মনে রাখবে মারাঠাদের অষ্টপ্রধান। তো ভারতের মহারাষ্ট্র রাজ্যের রায়গড় দুর্গে 1674 সালের ছত্রপতি শিবাজির রাজ্যাভিষেক হয়েছিল। সেই উপলক্ষে শিবাজি তার নবজাতক রাজ্যের প্রশাসনকে পরিচালনা করার জন্য 8 মন্ত্রীর একটি পরিষদের প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক করেছিলেন। এই পরিষদ অষ্টপ্রধান নামে পরিচিতি লাভ করে। পরের প্রশ্ন, অভিনব ভারত বৈপ্লবিক সংগঠনটি কে প্রতিষ্ঠা করেছিলেন? তো অভিনব ভারত এটা প্রতিষ্ঠা করেছিলেন ভি.ডি. সাভারকার, অপশান বি। তো এটি 1904 সালে বিনায়ক দামোদর সাভারকর এবং তার ভাই গণেশ দামোদর সাভারকর দ্বারা প্রতিষ্ঠিত একটি গোপন সমাজ ছিল। পরের প্রশ্ন, 1930 সালে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন শুরু করেন কোথা থেকে? তো এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো 1930 সালে মহাত্মা গান্ধী তার আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন সবরমতী আশ্রম থেকে এবং সেখান থেকে তিনি ডান্ডি মার্চে গিয়েছিলেন। তো 1930 সালে 12ই মার্চ গান্ধীর বিখ্যাত ডান্ডি পদযাত্রার মধ্যে দিয়ে এটি শুরু হয়েছিল এবং গান্ধী তার 78 জন প্রতিনিধির সাথে আহমেদাবাদের সবরমতী আশ্রম ত্যাগ করেছিলেন। হাইড্রোক্লোরিক অ্যাসিড আর ডিভাইড অ্যান্ড রুল, এই নীতি কে গ্রহণ করেছিলেন? লর্ড কার্জন, ওয়েলেসলি, লর্ড মিন্টো নাকি ক্যানিং? তো ডিভাইড অ্যান্ড রুল এই নীতি গ্রহণ করেছিলেন হচ্ছে লর্ড মিন্টো, অপশান সি হবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, নিচের কোন পর্বতমালা ভারতের কেবলমাত্র একটি রাজ্যেই অবস্থিত? অজন্তা, আরাবল্লী, সাতপুরা নাকি সাহাদ্রি? তো অপশনগুলোর মধ্যে আরাবল্লী, সাতপুরা, সাহাদ্রি এগুলো বিভিন্ন রাজ্যের মধ্যে দিয়ে আছে। একমাত্র অজন্তা হচ্ছে একমাত্র মহারাষ্ট্র রাজ্যের মধ্যে রয়েছে অজন্তা। নেক্সট প্রশ্ন, নিচের কোন ন্যাশনাল হাইওয়ে মহারাষ্ট্র, ছত্তিশগড় এবং উড়িষ্যার মধ্যে দিয়ে গিয়েছে? এটা কিন্তু অনেকটাই টাফ কোশ্চেন, তো এটা মনে রাখতে পারো তোমরা। তো মহারাষ্ট্র, ছত্তিশগড় এবং উড়িষ্যার মধ্যে দিয়ে গিয়েছে হচ্ছে NH6 হাইওয়ে।
পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গর নাম কি? এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অনেকবার পরীক্ষায় আসে। তো দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আনাইমুদি, অপশন ডি। তো আনাইমুদি হলো ভারতের কেরালা রাজ্যের এর্নাকুলম এবং ইদুক্কি জেলায় অবস্থিত একটি পর্বত। এটি ইদুক্কি জেলা এবং এর্নাকুলম জেলার সীমান্তে অবস্থিত। পরের প্রশ্ন, নিচের কোন রাজ্যে বৃহত্তম বন বিভাগ বা বনভূমি বেশি পরিমাণে আছে? তো আমাদের ভারতে সবথেকে বেশি বনভূমি রয়েছে হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্যে, অপশন সি। নেক্সট প্রশ্ন, পার্ট 4-এ ভারতীয় সংবিধানে কি রয়েছে? ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকার, সিটিজেনশিপ, ইউনিয়ন এক্সিকিউটিভ নাকি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি অর্থাৎ ডিপিএসপি? তো মনে রাখবে পার্ট 4-এ রয়েছে হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, অপশন ডি। আর ফান্ডামেন্টাল রাইটস রয়েছে হচ্ছে পার্ট 3-তে। তো আমাদের সংবিধানের পার্ট 4-এ রাষ্ট্রীয় নীতি নির্দেশমূলক নীতিগুলির সাথে সম্পর্কিত। এর মধ্যে রয়েছে অভিন্ন নাগরিক বিধির বাস্তবায়ন, অস্পৃশ্যতা বিলুপ্তি এবং যে কোনো আকারে এর প্রথা নিষিদ্ধ করা এবং নারীদের ওপর থেকে আইনি প্রতিবন্ধকতা দূর করা ইত্যাদি বিষয় নিয়ে। পরের প্রশ্ন, নিচের কোনটি সংসদের স্থায়ী কমিটি নয়? তো অপশনগুলোর মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন সি, কমিটি অন ওয়েলফেয়ার অফ এসসি অ্যান্ড এসটিস। এটি হচ্ছে সংসদের কোনো স্থায়ী কমিটি নয়। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি রাষ্ট্রপতি নির্বাচন এ অংশগ্রহণ করে কিন্তু রাষ্ট্রপতির পদচ্যুতিতে কোনো অংশগ্রহণ করে না? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এরকম প্রশ্ন তোমাদের আসতে পারে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন ডি, রাজ্য বিধানসভা। রাজ্য বিধানসভা কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনের সময় অংশগ্রহণ করতে পারে, কিন্তু যখন রাষ্ট্রপতির পদচ্যুতি হয় তখন সেই পদচ্যুতিতে রাজ্য বিধানসভা অংশগ্রহণ করতে পারে না। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি ভারতের জাতীয় আয়ের হিসাব করে? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ইকোনমিক্স থেকে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান সি, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। এটা হচ্ছে ভারতের জাতীয় আয়ের হিসাব করে থাকে। নেক্সট প্রশ্ন, ডাব্লিউটিও এর পূর্ব নাম ছিল? ডাব্লিউটিও অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যেটা সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনিভা শহরে অবস্থিত। তো ডাব্লিউটিও অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের পূর্ব নাম অর্থাৎ আগের নাম ছিল হচ্ছে গ্যাট, GATT। আর GATT গ্যাটের ফুল ফর্ম হচ্ছে জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড, এটা ছিল আগের নাম। আর বিশ্ব বাণিজ্য সংস্থা একটি আন্তর্জাতিক সংস্থা যা বিশ্বের বাণিজ্য সংক্রান্ত নীতি প্রবর্তন এবং সদস্য রাষ্ট্র বা পক্ষসমূহের মধ্যেকার মতপার্থক্য দূর করতে সাহায্য করে। বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনিভা শহরে অবস্থিত। এটা ভালো করে মনে রাখবে যে সদর দপ্তরটা কোথায় অবস্থিত। নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, তো ক্রমাগত দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে কোন শ্রেণী বেশি ক্ষতিগ্রস্ত হয়? এই প্রশ্নটা তোমাদের আগেও করানো হয়েছিল, কিন্তু এই প্রশ্নটা একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে। ক্রমাগত দ্রব্যমূল্য বৃদ্ধি অর্থাৎ এখানে মুদ্রাস্ফীতির কথা বলা হয়েছে, মনে করো তোমাদের এটা কিন্তু বাড়ানো হয়েছিল। তো ক্রমাগত দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে নির্দিষ্ট ইনকাম গ্রুপ অর্থাৎ ফিক্সড ইনকাম গ্রুপ যারা রয়েছে তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়। ফিক্সড ইনকাম গ্রুপ অর্থাৎ যারা গভর্নমেন্ট জব করে তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের WBPSC ক্লার্কশিপের স্পেশাল জিকে ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।